সংসদে যে স্থায়ী কমিটিগুলো থাকে এই স্থায়ী কমিটিগুলোর প্রধান হিসেবে আমরা বিরোধী দলের থেকে আমরা বলেছিলাম বিরোধী দলের সংসদ সদস্য থাকতে হবে, মানে স্থায়ী কমিটির প্রধান হিসেবে। তো আরও স্পেসিফিকভাবে আজকে আলোচনা এসেছে যে সকল মন্ত্রণালয়ের ক্ষেত্রে না হলেও অন্তত গুরুত্বপূর্ণ কতগুলো মন্ত্রণালয় আছে, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়, তারপর পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আছে এগুলোর প্রধান যেন বিরোধী দল থেকে হয় এইটা নিয়ে আলোচনা চলছে। 70 অনুচ্ছেদ নিয়ে আমাদের এর আগের যেটা পজিশন ছিল আপনারা জানেন যে আমরা বলেছি যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা তথা দলের বিরুদ্ধে ভোট প্রদানের অধিকার এই দুটোরই পক্ষে আমরা অবস্থান নিয়েছি, যে কারণে আমরা তখন বলেছিলাম যে অর্থ বিল এবং অনাস্থা ভোট বাদে অন্য যে কোনো ক্ষেত্রে সদস্যরা সংসদ সদস্য যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। আজকে আমাদেরকে কমিশন প্রস্তাব করেছেন বা আমাদেরকে ভেবে দেখতে বলেছেন যে এর পাশাপাশি এই দুটো তো ঠিক আছে, এর পাশাপাশি সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের পক্ষে সংসদ সদস্য যেন থাকেন তথা 70 অনুচ্ছেদ যেন এটার ক্ষেত্রেও কার্যকর হয় এটা আমরা ভেবে দেখবো কিনা। তবে আমরা জানিয়েছি যে আমরা এখন আগের পজিশনে আছি, অর্থাৎ সংবিধান সংশোধনীর ক্ষেত্রে আমরা মনে করছি এখনো পর্যন্ত যে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে চাইলে ভোট দিতে পারবে, কিন্তু এটা আমরা বলেছি আমরা বিবেচনা করবো। অর্থাৎ আমাদের পুরনো পজিশনটাই সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা এই দুটোর সাপেক্ষে 70 অনুচ্ছেদের যে চিন্তা সেটা আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এখানে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এটার আওতা, এটা কি কি কাজ করতে পারে, কি কি ধরনের বিচারিক ক্ষমতা তার থাকবে, এইগুলো নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রসঙ্গে আলোচনা এসেছে। নির্বাচন কমিশনের জবাবদিহির একটা প্রসঙ্গ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নির্বাচন কমিশন যে কমিশন ইতিমধ্যে মেয়াদ পূর্ণ করেছে তার যদি কোনো ধরনের মিসকন্ডাক্ট কিংবা অনিয়মের অভিযোগ থাকে কিভাবে তাকে জবাবদিহির আওতায় আনা যাবে এটা নিয়ে কিছু রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত আছে। সংসদীয় কমিশন প্রস্তাব করেছে যে সংসদীয় কমিটির মধ্য দিয়ে এটা তদন্ত করা হবে। অনেক রাজনৈতিক দল মত প্রকাশ করেছে যে এতে করে রাজনীতিকীকরণ ঘটার একটা বিপুল সম্ভাবনা আছে। আমরা বলেছি যে অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। তো যেহেতু সংসদীয় কমিটির ক্ষেত্রে আপত্তি উঠেছে আমরা এটাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত যে কমিশনের ব্যাপারে যে কোনো ধরনের অভিযোগের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি কিংবা তার নির্বাচনী আচরণবিধি যদি নির্বাচন কমিশন নিজেই লঙ্ঘন করে, হ্যাঁ সাংবিধানিক দায়িত্ব যদি লঙ্ঘন করে, এই সমস্ত ক্ষেত্রে সাংবিধানিক মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে দিয়ে এটা সমাধান করা যেতে পারে এবং জুডিশিয়াল রিভিউর কথা আমরা বলেছি, সংসদীয় কমিটির কাছে না। তাহলে যে আশঙ্কাটা রাজনৈতিক দলগুলো করছে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। তো এটা আমরা আগেও বলেছিলাম যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখন তো যে প্রস্তাবটা এসেছে আমরা এটাকে সমর্থন করেছি যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষেরই 2/3 ভোটের পরে গণভোটের বিধান থাকতে হবে, এর মধ্যে দিয়ে সংবিধান সংশোধন হবে। তো সেই ক্ষেত্রে সংবিধান যদি প্রশ্নটা উঠেছে যে মাইনর সংশোধনী যদি হয় সেটার ক্ষেত্রে গণভোটে যেতে হবে কিনা। তো আমরা খুব স্পেসিফিক করে কতগুলো ধারা বলে দিয়েছি যে এই সমস্ত সংশোধনীর ক্ষেত্রে অবশ্যই সংবিধান সংশোধনীর মানে গণভোটে যেতে হবে। তার মধ্যে যেগুলো আসলে রাষ্ট্রের বেসিক পাওয়ার স্ট্রাকচার কিংবা প্রিএমবেলের মতো গুরুত্বপূর্ণ ইস্যু, এইগুলোকে মূলনীতি এইরকম গুরুত্বপূর্ণ ইস্যু যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সংশোধনী করতে গেলে অবশ্যই গণভোটে যেতে হবে। আদারওয়াইজ নর্মাল যেগুলো রুটিন সংশোধনী যদি প্রয়োজন হয় এগুলো আসলে দুই পক্ষের 2/3 যথেষ্ট। প্রধান বিচারপতি নিয়োগ একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এটা কোনো রাজনৈতিক দল জ্যেষ্ঠ 3 জনের মধ্যে থেকে একজন বাছাই করার প্রক্রিয়ার কথা বলেছে। আমরা যে একটা পদ্ধতিতে জোড়া আরোপ করতে চেয়েছি যে যিনি জ্যেষ্ঠতম থাকবেন তিনিই আসলে প্রধান বিচারপতি হবেন, আর তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এমন কোনো অভিযোগ থাকে যেটা আসলে প্রধান বিচারপতি পদে যাওয়ার মতো না, সেই প্রসঙ্গ তো ভিন্ন, সেটা তো তার মানে বিচার অন্যভাবে হওয়া যাবে, আর সেটার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো আছে। আচ্ছা, এর বাইরে আপনার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা ইলেকটোরাল কলেজ যে পদ্ধতি এটাকে সমর্থন করেছি এবং সেখানে 2 কক্ষের সংসদ সদস্যদের বাইরেও জেলা কাউন্সিল 64টা জেলা কাউন্সিল এবং প্রত্যেক জেলার একটা করে ভোট, এর মধ্য দিয়ে নির্বাচক মণ্ডলী তারা আসলে রাষ্ট্রপতি নির্বাচন করবে। আমরা এটাতে নীতিগতভাবে একমত হয়ে বলেছি যে এটা আওতারও বাড়ানো দরকার, যেমন সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য যে স্থানীয় সরকারের যে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে যদি আমরা ইনক্লুড করতে পারি তাহলে এই যে অল্প কিছু যারা আছে মানে 2 হাউস এবং আপনার মানে 64টা জেলা কাউন্সিল এটার কারণে যে মানে কেনা বেচার যে একটা সম্ভাবনা থাকে এটাকে দূর করা যাবে
যদি আমরা আরও স্থানীয় প্রতিনিধিদেরকে যুক্ত করতে পারি। কিন্তু ওই যে নির্বাচক মণ্ডলীর যে মাধ্যমে যে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচন, এটা থাকলে রাজনৈতিক দলগুলো আসলে তেমন ব্যক্তিকে মনোনয়ন দিতে বাধ্য থাকবে বা এক ধরনের তারা রাজি হবে, সম্মত হবে। এই কারণে আমরা রাষ্ট্রপতি নির্বাচনটা ইলেকট্রাল কলেজ পদ্ধতিটাকে সমর্থন করছি। বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে আমাদের কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব আছে, তো সেটা আমরা বিস্তারিত বলবো যখন আমাদের এটা নিয়ে এখন আলোচনা হয়নি, হচ্ছে। আরেকটা আমরা বলেছিলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ওনারা মানে কমিশন প্রস্তাব করেছিল যে 3 অর্থ বছরে একবার করে তাদের সম্পদের বিবরণ আয় ব্যয় হিসাব দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি প্রতি আয়কর বিভাগ বছরই এটা করা দরকার, প্রত্যেক বছর এটা করা দরকার। মানে প্রতি আয়কর বর্ষেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের যে আপনার সম্পদের বা আয় ব্যয়ের হিসাবটা জনসম্মুখে কিংবা সরকারের কাছে দিতে বাধ্য থাকবে। মানে এটা চাইলে দুদক এটা নিয়ে তদন্ত করতে পারবে। নিম্নকক্ষে নারী আসন, এটা নিয়ে আমাদের আগের পর্বেও আলোচনা হয়েছিল, আজকে আলোচনা হচ্ছে। 100 আসনে সরাসরি নারী প্রার্থী, মানে নারীরা নারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার মধ্যে 100 জন নারী পার্লামেন্টে নিম্নকক্ষে যাবে সরাসরি ভোটে, সংরক্ষিত আসন না। এটাকে আমরা সমর্থন করছি। উচ্চকক্ষে 100 আসনে 25% নারীদের জন্য রাখার ব্যাপারেও আমরা একমত আছি। জনপ্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিসের আমরা আসলে একমত হতে পারিনি, মানে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে এই মুহূর্তে প্রায়োরিটি না। যেমন প্রাদেশিক সরকার জানানোটাকে আমরা মনে করছি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটা এই মুহূর্তে দরকার নাই। যদি আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি তাহলেই আসলে কাজ হবে। এর বাইরে দুটো নতুন বিভাগের প্রস্তাব তারা করেছিলেন, ফরিদপুর এবং কুমিল্লা। আমরা এটার সাথে একমত হয়েছি যে এটা করা যেতে পারে, এই দুটো নতুন বিভাগ। জেলা ম্যাজিস্ট্রেটকে মামলা গ্রহণের ক্ষমতা সুপারিশ করেছেন তারা, আমরা এটা দ্বিমত করেছি। যেটা আমরা বলেছি যে বিচারিক ক্ষমতাটা বিচার বিভাগের কাছে থাকাটাই ভালো হবে। জেলা পরিষদ বাতিলের প্রসঙ্গ তারা প্রস্তাব করেছেন, আমরা বলেছি যে না, জেলা পরিষদ থাকা দরকার। উপজেলা ভাইস চেয়ারম্যান এই পদটাকে তারা বিলুপ্ত করার কথা বলেছেন, আমরা বলেছি না, এটা থাকা দরকার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তারা মেম্বারদের ভোটের মধ্য দিয়ে নির্বাচিত করার কথা বলেছেন, আমরা বলেছি না, চেয়ারম্যান সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হোক। আরেকটা যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে, সেটা হচ্ছে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক এটা যেন না থাকে। এটার কারণে আমাদের সমাজে মানে একেবারে মানে সহিংসতা একদিন সমাজের গভীর পর্যন্ত পৌঁছেছে এবং আমাদের একেবারে একটা ভয়ঙ্কর সাংস্কৃতিক বিপর্যয় তৈরি হয়েছে। ফলে আমরা মনে করি যে এইটা আসলে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে একটা কাণ্ড ছিল, এটা থেকে দেশকে মুক্ত করার জন্য এবং ভালো ভালো যারা স্থানীয় পর্যায়ে ব্যক্তিরা আছেন, কোনো দলের না, তারা যেন নির্বাচনে কম্পিট করতে পারে, সেই জন্য দলীয় প্রতীকটাকে বাতিল করা দরকার। আরেকটা হচ্ছে যে আপনার স্বতন্ত্র ভূমি আদালত, যেহেতু স্থানীয় পর্যায়ে প্রচুর পরিমাণে ভূমি সংক্রান্ত মামলা থাকে, সেই কারণে কমিশনের প্রস্তাব হচ্ছে যেমন নারী নির্যাতনের বিষয়ে আলাদাভাবে মনোযোগ দেওয়ার জন্য আদালত আছে, এক্ষেত্রেও স্বতন্ত্র ভূমি আদালত থাকতে পারে। আমরা এটার ব্যাপারে এখনো পর্যন্ত পজিটিভ, কিন্তু এটার কাঠামোটা কী ধরনের হবে এটা নিয়ে আমরা কমিশনের সাথে আরও বিস্তারিত আলাপ করব। আর এর বাইরে আমাদের যে মৌলিক সংস্কারের যে রূপরেখা, যে ডিটেলস, এটা আমরা এখনো যেহেতু আলোচনা হচ্ছে, আমরা আশা করছি যে 4টার মধ্যে আলোচনা শেষ হবে, তখন আমরা এটার ব্যাপারে আমাদের যারা আমাদের সম্মানিত সদস্য সচিব এবং মুখ্য সংগঠক তারা এই ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করবেন। আপাতত যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।